Hello everyone, this is Hassan and you are watching ন্যাশনাল বার্তা। লোকসভা নির্বাচন খুবই সামনে। 2024-এর প্রথমের দিকে লোকসভা নির্বাচন আছে। লোকসভা নির্বাচন যতই সামনে আসছে, পশ্চিমবাংলার স্টেট পলিটিক্স বা রাজ্য রাজনীতি বেশ উত্তপ্ত হচ্ছে। পশ্চিমবাংলার 42টি লোকসভা আসনকে সামনে রেখে অমিত শাহ তিনি পরিষ্কারভাবে বলেছেন 42টি আসনের মধ্যে 35টি আসনে বিজেপি জয়লাভ করবে। অন্যদিকে টিএমসি বেশ সক্রিয়, এখন থেকে প্রচার করছে 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে। আমি এই ভিডিওতে আলোচনা করব, আমার সাথে বিশিষ্ট অধ্যাপক এবং টিএমসি গ্রাসরুটের নেতৃত্ব দেন প্রফেসর মনোজিৎ মণ্ডল স্যার। স্যার আপনাকে ন্যাশনাল স্বাগত জানাই। স্যার, অমিত শাহ বলছেন যে 42-এর মধ্যে 35টা আসনের আঁকড়া তিনি বেঁধে দিয়েছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? হ্যাঁ, আজ থেকে বছর তিনেক আগে 2019-এর ডিসেম্বর মাসেও এরকম 2019 না 2020 3 বছর আগে 20 ডিসেম্বর জানুয়ারি মাসেও এরকম আপকি বাত 200 পার এসবের সব বড় বড় সব আমরা গর্জন তর্জন সব শুনেছিলাম। এগুলো ওদের ওই দিবা স্বপ্ন। উনি ওইসব কী সব তারারা ভূ এসব কী সব বলে গেছিলেন সিউড়িতে, এরকম এটা আমিও ওটা বলছি তারারা ভূ। কারণ 2021-এর ইলেকশনের হিসেব অনুযায়ী বিজেপির এখন যে পার্লামেন্টারি সিট একদম অঙ্কের হিসেব অনুযায়ী 7টা কি 8টা। হ্যাঁ, যদি আপনি ওই 2021 ইলেকশনটাকে একটা মার্কার ধরেন, লাস্ট যে বড় ইলেকশন, এবং আমার ধারণা এই 7টা কি 8টা যেটা এখন এক্সিস্টিং ওদের স্ট্রেংথ, সেটা থেকেও কমে গিয়ে ওই ওই 0 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা জায়গায় ঘোরাফেরা করবে। তার কারণ খুব পরিষ্কার, ওদের এমপিরা তাদেরকে কখনোই কনস্টিটিউশনে দেখা যায় না। তারা কলকাতাতেই ধর্না টর্না দিতে ব্যস্ত, কলকাতা এখানে সেখানে, কাছে শুধু ওই মিডিয়ার মধ্যে থাকতে তারা ভালোবাসেন। গ্রামের দিকে তারা একদমই যাননি। 18টা মানুষ ওদেরকে তখন সত্যি সত্যি দুহাত তুলে হয়তো তৃণমূলের উপর অভিমান করেই 2019 সালে ভোট দিয়েছিল, বা ওই সব বালাকোট সব ফুলমামা এসবের সেন্টিমেন্ট দেখেই ভোটটা হয়েছিল। ও একটা হিন্দুত্ব জিগুত তুলে হয়তো ভোটটা হয়েছিল। কিন্তু মানুষ আলটিমেটলি কাজ চায়, সেই ডেলিভারিটা ওদের কোনো এমপি ডেলিভারি করে না। আপনি এমপি ল্যাডের এগুলো দেখুন, টাকা পয়সা খরচের খতিয়ান দেখুন। ওরা হয় দিল্লিতে বসে থাকে, না হলে কলকাতায় বসে থাকে, ঠান্ডা ঘরে বসে থাকে, মাঝে মাঝে একটু রোদে গিয়ে উত্তাপ নেয়, আবার ভিতরে ঢুকে যায়, কিন্তু নিজেদের কনস্টিটিউশনে যায় না। তার প্রভাব আপনি দেখেছেন। ওদের একজন মন্ত্রী সুভাষ সরকার বাঁকুড়াতে, তার দলের লোকেরা তাকে দিনের পর দিন ওখানে আটকে রাখছে, কাজ হচ্ছে না বলে। আপনি সেগুলো নিজে দেখেছেন। ওদের মধ্যে দিলীপ ঘোষ এমপি, দিলীপ ঘোষের কোনো আজকাল তার পোস্ট নেই, সেই তার কনস্টিটিউশনতে যান না। তার মধ্যে তার সাথে সুকান্তর দ্বন্দ্ব, শুভেন্দুর দ্বন্দ্ব। আপনি যদি উত্তরবঙ্গ দিকে তাকিয়ে দেখেন, 2019 লোকসভা নির্বাচনের নিরিখে উত্তরবঙ্গে বিজেপির মেন গড় হিসেবে মনে হয়। উত্তরবঙ্গে আপনাদের অবস্থান এই মুহূর্তে কোন জায়গায়? না, আমরা তো 2021-এর অনেকটা রিকভার করেছি। 2021-এ আপনি দেখবেন যে ওরা কিন্তু বাধ্য হয়েছিল এমপিদেরকে নামাতে। নীতিশ প্রামাণিক কিন্তু ইলেকশন লড়েছিল, তারপরে পরে আবার সেই সিটটাই কিন্তু তৃণমূল জিতে যায় ও যখন ছেড়ে দেয়। আরও একজন এমপিও বোধহয় ইলেকশন ওখানে লড়েছিল। কিন্তু আমরা 2021 সালে বুঝে বললাম, 2019 সালে একটা অন্য উন্মাদনায় ভোট হয়েছিল, যেটা একটা ওই হিন্দুত্ববাদী ওদের যে একটা কট্টর একটা প্রায় প্র্যাকটিক্যালি একটা ওদের অন্ধ ভ্রান্ত একটা হিন্দুইজমকে নিয়ে সামনে রেখে ওরা ভোট করতে চায়। তার সাথে সাথে আমি মনে করি যে ফুলমামা বালাকোটের একটা সেন্টিমেন্টের জিগির তুলে ভোট হয়েছিল। কিন্তু মানুষ সেটা বুঝতে পেরেছে, বলেই ঠিক তার 2 বছর পরেই মানুষ কিন্তু ওই উত্তরবঙ্গেই কিন্তু মমতাকেই কিন্তু দুহাত তুলে ভোট করেছে। স্যার, শুভেন্দু অধিকারী লোকসভা নির্বাচনের আগে তিনি ডিসেম্বর ম্যাজিকের কথা বলছেন, অর্থাৎ তিনি বলছেন যে ডিসেম্বরে এমন কিছু হতে চলেছে যেটা তৃণমূল সরকার বুঝতে পারবে। এই বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, আসলে রাজনীতিতে না অনেক রকম আমরা অভিযোগ পাই, টরাপশনের গল্প, চুরি চামারি এসব তো দেখতেই পাই। শুভেন্দু অধিকারীও টাকা নিয়েছে, কিন্তু রাজনীতিতে এরকম অদ্ভুত প্রকাণ্ড ফ্রড, হ্যাঁ, ভারতবর্ষে যদি কেউ থাকে তার নাম শুভেন্দু অধিকারী। এই কথা ঠিক 1 বছর আগেও বলেছিল, ঠিক 1 বছর আগে। হ্যাঁ, 12, 14, 21 ডেট। তারপরে সেগুলো যখন হলো না, তারপরে টুইট করে বলল রাজ্য সরকারি কর্মচারীরা জানুয়ারি মাস থেকে মাইনে পাবে না। সে টুইট কিন্তু আমার কাছে এখনও রাখা আছে। তখন বলেছে 2023-এর জানুয়ারি মাস থেকে নাকি রাজ্য সরকারি কর্মচারীরা মাইনে পাবে না। কাজে আসলে আমি এটাকে মনে করি একটা ফ্রড। এটাকে আমি
বোকামি বলে উড়িয়ে দিতে চাই না, ও ফ্রড করছে মানুষের প্রতি এবং ওর এগেনস্টে কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত, কারণ মানুষকে খুবভাবে মিসলিড করছে, এটা কিন্তু এক প্রকার ক্রাইম। স্যার, 5 রাজ্যে বিধানসভা নির্বাচনে 3 রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক সাফল্য। বিজেপি যেটাকে সেমিফাইনাল হিসেবে মানছে 2024 লোকসভা নির্বাচনের আগে। প্রকৃত অর্থে কি পশ্চিমবাংলার বিজেপি কর্মী বা পশ্চিমবাংলার মানুষের উপরে সেই জয়লাভের প্রভাব কি পড়বে বলে মনে করেন আপনি? না না, ওই ইচ্ছে তো তাহলে গতবার তো ওই 5টার মধ্যে 4টেই তো কংগ্রেস জিতেছিল, তাই তো? হুম। বা বিজেপি সেখানে ছিল না। হুম। হ্যাঁ, মধ্যপ্রদেশটাও জিতেছিল, পরে মধ্যপ্রদেশটা ওরা চালাকি করে ভেঙে দেয়। ভেঙে দেয়। তারপরে তো বিজেপি পরের বার তো জিতলো। এইভাবে ইকুয়েশন হয় না। ওখানে কি হচ্ছে, সেখানে নিশ্চয়ই পশ্চিমবাংলার কোনো নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আমার যেটা মনে হয় ওখানে কংগ্রেসের ব্যর্থতার দায় বেশি রাদার দেন বিজেপির জয়। কংগ্রেসের পরাজয়টা বেশি হয়েছে, কারণ কংগ্রেস নিজেদেরকে ঠিক করে একটা হচ্ছে তো নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব, অত্যন্ত সিনিয়র লোকেদেরকেই তারা সামনে রেখেছেন, তাদের সাথে একটা যে একটা ড্রাইভিং ফোর্স থাকবে, যে একটা ইয়াং বা একটা মাঝবয়সী, হ্যাঁ, নতুন প্রজন্ম, তাদেরকে তারা প্র্যাকটিক্যালি বসিয়ে রেখেছিলেন। রাজস্থানে সেটা খুব প্রকটভাবে ধরা পড়েছে, বহুদিন ধরে ধরা পড়ছে অশোক গেহলোট এবং রাজেশ পাইলটের মধ্যে। মধ্যপ্রদেশেও সেটা আছে। অথচ তেলেঙ্গানায় কিন্তু কংগ্রেস জিতেছে, তার কারণ এরকম একটা নতুন মাঝবয়সী নতুন একজন খুব ডাইনামিক একজন লিডারকে তারা সামনে রেখেছে বলেই প্র্যাকটিক্যালি আনএক্সপেক্টেড একটা জয়। যারা রাজ্য ওখানে গঠন করলো সেই পার্টি কিন্তু হেরে গেল, সেই পার্টি হেরে গিয়ে আজাদ সত্ত্বেও হেরে গেছে। কাজে মানুষ দেখছে যে শুধুমাত্র পুরনো কিছু পচা গলা মুখ দিয়ে কিন্তু সবসময় রাজনীতি হয় না। রাজনীতি নতুন আশা জাগাতে হয়, নতুন হোপ আনতে হয়, সেটা ভীষণ দরকার, সমস্ত ক্ষেত্রেই দরকার। স্যার, বিজেপি দাবি করছে যে তাদের ফেস হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের ফেস কোথায়? তো এই কোশ্চেনটা কীভাবে আপনার ডিফাইন করবেন? বিরোধীদের অনেক ফেস, কিন্তু তার মধ্যে বিরোধীরা নিশ্চয়ই একটা ফেস বেছে নেবে ঠিক যখন যথাসময় আসবে। বিরোধীরা এখন মূলত ইলেকশন লড়ছে কিছুগুলো নীতি নিয়ে, পলিসি নিয়ে, ফেস নিয়ে নয়। 2004 সালে কি কখনো কেউ জেনেছিল যে মনমোহন সিং প্রাইম মিনিস্টার হবে? কেউ জানতো না, কিন্তু আজ অবধি কেউ জানতো না। তখনও কিন্তু কেউ ফেস নিয়ে কোনো ইলেকশন হয়নি। অটল বিহারী বাজপেয়ী ফেস নিয়ে ইলেকশন হয়েছিল, উনি কিন্তু হেরেছিলেন। কাজেই আমার এটা হচ্ছে একটা গুলিয়ে দেওয়া বিজেপির একটা ন্যারেটিভ, এবং সেই ন্যারেটিভটা কিছু ওই যাদেরকে কথায় কথায় বলা হয় মোদি মিডিয়া বা গদি মিডিয়া, তারাই ন্যারেটিভটাকে ফলো করে চালায়। আমরা যখন একই প্রশ্ন 3 বছর আগে করেছিলাম যে পশ্চিমবাংলায় আপনাদের মুখ কে, সেখানে কিন্তু নরেন্দ্র মোদীকে ওরা মুখ করেছেন, তিনি তো হেরেছিলেন। তাহলে নরেন্দ্র মোদী তো পশ্চিমবাংলায় হেরেছেন, নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে হেরেছেন, নরেন্দ্র মোদী পাঞ্জাবে হেরেছেন, নরেন্দ্র মোদী বিহারে হেরেছেন 2019-এর পরে, নরেন্দ্র মোদী রিসেন্টলি তেলেঙ্গানায় হারলেন, কয়েকদিন আগে হিমাচলে হারলেন, হ্যাঁ, ঝাড়খণ্ডে হেরেছেন। তাহলে নরেন্দ্র মোদী ফেস করলে নরেন্দ্র মোদী হারবেন? ফেস তো হতে পারে না, বিজেপি নেই তো আর। বিজেপি দলটা চলে 2.5টি লিডারের দ্বারা, নরেন্দ্র মোদী, সায়ন শাহ, অমিত শাহ এবং অজিত ডোভাল, এই 3 জনে 2.5 দিয়ে বিজেপি চলে। তা অন্যদিকের দলে অনেক বড় বড় নেতা আছে। মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর থেকে অনেক সিনিয়র, অনেক দিন ধরে রাজনীতিতে আছেন। নরেন্দ্র মোদীকে যখন কেউ চিনত না ভারতবর্ষের রাজনীতিতে, মোদীর নামটাও কেউ যখন জানতো না, তখন মমতাদি রেল মিনিস্টার হয়ে গেছে 98 সালে। 98 থেকে বড় মন্ত্রী হয়ে গেছে মমতাদি। তার রাজনীতির যে অভিজ্ঞতা এবং তার দক্ষতা, তার পরীক্ষিত যে পাবলিক সার্ভিস, এবং সেটা তো ধারে কাছে অভিজ্ঞতা কারণ নেই। তো এখন তৃণমূল দল করে বলেই তৃণমূল দল ছোট রাজনীতির বিজেপির তুলনায়, তার জন্য আমাদের লিডার আমাদের মুখ নয়, এটা তো হতে পারে না। আমাদের কাছে নরেন্দ্র মোদীর যদি কেউ কম্পিটিটর হয়, সেটা প্রমাণিত, পরীক্ষিত, সত্য যে মমতাই তাকে হারাতে পারে এবং হারিয়ে দেখিয়েছে। স্যার, লাস্ট কোশ্চেন, 2024 লোকসভা নির্বাচনের আগে 42টি আসনের মধ্যে টিএমসি কতগুলি আসনে জয়লাভের স্বপ্ন দেখে? দেখুন, আমাদের কাছে খুব পরিষ্কার, যেটা আমাদের আশা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম আসনে জয়লাভের জন্য লড়বো। আমরা বলে দেবো না যে 42টাতে 42টাই আমরা পাবো। আমরা নিশ্চয়ই 35-এর উপরে কিছু আসনের গল্প আমরা পাবো, চেষ্টা করছি। তৃণমূল এককভাবে পেতে পারে। এবার ধরুন যদি জোটের প্রশ্ন আসে, অবভিয়াসলি সেটা কংগ্রেসের সাথে জোটের প্রশ্ন আসে যদি, তাহলে সেটার নিশ্চয়ই আরও তার অন্যরকম ভ্যালু হবে। সেক্ষেত্রে হয়তো
খুব অবাক হওয়ার কিছু নেই যদি 40টা আসনও হয় ইন্ডিয়া জোটের, কিছু অবাক হওয়ার কিছু নেই, কিন্তু 35টা তৃণমূল একাই পাবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খ